আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা এসএসসি বায়োলজি সিরিজ করতে যাচ্ছি। আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করছি, চলো ক্লাসটা করি। ওকে, আমাদের সেকেন্ড চ্যাপ্টারের নাম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি জীবকোষ ও টিস্যু। তাহলে আমরা কি করব, প্রথমে কি পয়েন্টসগুলো জেনে নেব। তাহলে চলো কি পয়েন্টসগুলো জানি। আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের আগের কাজে হচ্ছে কি যে কি পয়েন্টসগুলো জানা। তাহলে আমরা প্রথমে কি পয়েন্টসগুলো জেনে নিব। দেখি প্রথমেই উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমাদের এখানে যেহেতু সেলের কথা ছিল, টিস্যুর কথা ছিল, এবং আমরা জানি এটা দুই প্রকারের, প্রাণী এবং উদ্ভিদ, তাই আমরা উভয়েরই কি জানবো, সেটা হচ্ছে প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ জানবো। তারপরে আমরা কি জানবো, সেটা হলো উদ্ভিদ ও প্রাণী কোষের তুলনা করতে পারবো। যে কোনো কিছু যখন আমরা জানবো, সাথে সাথে কি করতে হবে, কম্পারিজনটাও আমাদেরকে জেনে নিতে হবে। এরপর আসি স্নায়ু, পেশি, রক্ত, ত্বক এবং অস্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে বিভিন্ন ধরনের কোষের ভূমিকা থাকে এবং টিস্যু ভূমিকা থাকে, সেগুলো আমরা জানব। জীবদেহে কোষের উপযোগিতা মূল্যায়ন করতে পারবো, অর্থাৎ কোষের ইম্পর্টেন্স কি এবং এটা কিভাবে কাজ করে। উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ উদ্ভিদ টিস্যুগুলো কেমন, এদের গঠন কেমন, প্রকারভেদ কি এবং আরও কিছু। প্রাণী টিস্যু আমরা ব্যাখ্যা করতে পারবো একইভাবে। এরপর রয়েছে একই রকম কোষ সমষ্টির এবং একই কাজ সম্পন্ন করার ভিত্তিতে টিস্যুর কাজ মূল্যায়ন করতে আমরা পারবো। এরপর রয়েছে টিস্যু, অঙ্গ এবং তন্ত্রে কোষের সংগঠন ব্যাখ্যা করতে পারবো আমরা। এরপর আমরা আসি, এরপর কি আছে, সেটা হলো টিস্যু তন্ত্রের কাজ ব্যাখ্যা করতে পারবো। এরপরে অঙ্গতন্ত্রের ধারণা এবং গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। তারপরেই রয়েছে অণুবীক্ষণ যন্ত্রের কথা, যার সাহায্যে আমরা কি করব, কোষ পর্যবেক্ষণ করব। উদাহরণস্বরূপ কোনটা, উদ্ভিদ কোষ যেমন পেঁয়াজ এবং প্রাণী কোষ যেমন প্রোটোজোয়া, এগুলো আমরা পর্যবেক্ষণ করব। এগুলো আমাদের প্র্যাকটিক্যালের কিন্তু পার্ট। আমরা এরপরে আসি উদ্ভিদ ও প্রাণী টিস্যুর চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে পারবো। আমরা যেহেতু ব্যাপারগুলো জানছি এবং আমাদের কি করতে হবে, এক্সামের সময় এগুলো আঁকতে হবে। এবং আর সাথে দেখা যায় যে এসব চিত্র কি হয়, এক্সামে সিকিউতে অ্যাজ আ উদ্দীপক উল্লেখ করা থাকে, তখন আমাদের সেটা দেখে চিনতে হবে এটা কি উদ্ভিদ টিস্যু নাকি প্রাণী টিস্যু, এরকম নানা কিছু কিন্তু থাকে। তাহলে আমরা এরপর দেখব সঠিকভাবে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে পারবো। আমরা যেহেতু থিওরিটিক্যালি কি করছি, জানছি, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কাজ করছি, এবং আমাদের কিন্তু তার সাথে উচিত যেন আমরা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাকচুয়ালি ল্যাবে কি করতে পারি, এরকম অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে পেঁয়াজ কোষ হোক, আবার কি হোক, প্রাণী কোষ হোক, সেটা আমরা কি করতে পারবো, পর্যবেক্ষণ করতে পারবো। ওকে, লাস্টে রয়েছে জীবের নানা কার্যক্রমে কোষের অবদান অনুধাবন করতে পারবো। ঠিক যেরকম বললাম যে কোষ টিস্যুর কিছু কাজ আছে, উপযোগিতা আছে, উপকারিতা, সেগুলো আমাদেরকে কি করতে হবে, অনুধাবন করতে হবে। তাহলে আমরা কিন্তু এতক্ষণে জেনে গেলাম কি পয়েন্টসগুলো, এবং এইসব কি পয়েন্টস থেকে কিন্তু কি হবে, আমাদের নানা ধরনের কোয়েশ্চেন থাকবে পরীক্ষাতে, সেটা হোক এমসিকিউ হোক সিকিউ, এবং কি আমাদের যে ক খ থাকে সিকিউর মধ্যে, এগুলো। ওকে, আমরা তাহলে এবার বইয়ে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের চ্যাপ্টারের নামে কিন্তু ছিল জীবকোষ ও টিস্যু। আমাদের জন্য প্রথম কথাটা কি, প্রথম কনসেপ্টটা হচ্ছে জীবকোষ, এটার ইংলিশ টার্মটা কি, সেল। এবং আমরা কিন্তু এসব সেল সম্পর্কে আমরা আগে থেকে জেনে আসছি যে সেল কি, এবং আমরা কি এখানে আরও বিস্তারিত জানতে পারবো। এক কথায় বলতে গেলে সেল বা কোষ কি একটা জীবদেহের কাজ এবং কি, অর্থাৎ কার্যকরী গঠন একক, ঠিক কি না। তাহলে আমরা কিন্তু সেল ব্যাপারটা বুঝে নিলাম। এরপর একটা কথায় আমরা আসি, আমরা জীবকোষটা বুঝলাম, এবং এখানে কিছু কথা আছে। জীবকোষ হচ্ছে জীবদেহের একক। জীবকোষটা কি, জীবদেহের একক। ঠিক যেরকম বললাম কি, একটা জীবের গঠন ও কার্যকরী এককে কি বলা যায়, জীবকোষ অথবা কোষ, এবং ইংলিশে সেল। আচ্ছা, এরপরে রয়েছে কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করেছেন, যেটা এক কথায় আমি প্রথমে বলেছিলাম, সেটা বলা হয়েছে। এরপর একটা কথা বলা, লোয়ি এবং সিকেভিচ, দুটি নাম আছে, সেটা কি, লোয়ি এবং সিকেভিচ, এবং একটা সাল আছে
1969 সালে বৈষম্য ভেদ্য অর্থাৎ সিলেক্টিভলি পারমিয়েবল। বৈষম্য ভেদ্য অর্থ হচ্ছে ব্যাপারটা এমন যেটা পুরোপুরি ভেদ্য না, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় একটা কোনো নির্দিষ্ট বস্তু যাবে না। বাট বৈষম্য ভেদ্য বলা মানে সব কিছু না গেলেও একটা সার্টেন জিনিস যাবে, এটাকে বলা যায় সিলেক্টিভলি পারমিয়েবল। এটা নিয়ে কিন্তু আমরা পরে আরও ডিটেলসে জানতে পারবো। আচ্ছা, তাহলে আমরা দুইটা নাম পেলাম, একটা সাল পেলাম, এবং বলা হচ্ছে বৈষম্য ভেদ্য অর্থাৎ সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা দিয়ে। এটা একটা পর্দা, এরকম পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, অর্থাৎ এখানে কিন্তু কোষকে নিয়ে বলা হচ্ছে, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলা হয়। তাকে কি বলা হয়? তাকে কোষ বলা হয়, অর্থাৎ সেল বলা হয়। এবং এই যে প্রতিরূপ বলা হচ্ছে, এটাকে কি বলা যায়? যে কপি তৈরি করছে বা ক্লোন তৈরি করছে। প্রতিরূপ বলতে আমরা কি বুঝাই? যে ক্লোন অথবা কপি তৈরি করছে। ক্লিয়ার? এরপর আমরা আসবো, যেহেতু আমরা এখন জানলাম যে কোষ কি, আমাদের এখন জানতে হবে কোষের প্রকারভেদ নিয়ে। কি নিয়ে? কোষের প্রকারভেদ। আমরা জানবো কোষের প্রকারভেদ নিয়ে। ওকে, আমরা এবার আসি, সকল জীবকোষ একরকম নয়, একরকম নয়। এখন পুরো একটা জীবদেহ সেটা কি নিয়ে? কোষ দিয়ে গঠিত। কারণ বলাই হয়েছিল একটা জীবের গঠনগত এবং কার্যকরী একক হচ্ছে কি? কোষ। অর্থাৎ দেখা যায় প্রতিটা জীবই কোষ দিয়ে তার যাত্রাটা শুরু করছে। যদি এমন হয় যে সে তার পুরো যাত্রাটা একটা কোষ নিয়েই কমপ্লিট করে ফেললো, তাকে আমরা কি বলবো? ইউনিসেলুলার অ্যানিমেল, রাইট? এখন আর প্ল্যান্ট হলো তো প্ল্যান্ট। এখন কাহিনী হচ্ছে, যদি হচ্ছে বেশি হয় কোষ, তাহলে আমরা কি বলবো? তখন আমরা বলবো মাল্টি সেলুলার। কি বলবো? মাল্টি সেলুলার। তাহলে আমরা ব্যাপারটা একটু লিখে নিই। একটা হচ্ছে ইউনিসেলুলার, একটা হলো ইউনিসেলুলার, এবং আরেকটা হলো মাল্টি সেলুলার। দুইটা কিন্তু আমরা বুঝলাম যে একটা হচ্ছে এককোষী এবং অন্যটি হলো বহুকোষী। এখন আমরা আসি, যেহেতু বলা হলো যে সকল জীবকোষ একরকম নয়, তার মানে অবশ্যই কি আছে? পার্থক্য আছে, ভেদাভেদ রয়েছে। এদের মধ্যে গঠনগত পার্থক্য যেমন আছে তেমনই আছে আকৃতি ও কাজের পার্থক্য। তাহলে পার্থক্য পাওয়া যাচ্ছে কেমন? একটা স্ট্রাকচারাল পার্থক্য রয়েছে এবং কি কাজ করছে সেটার মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে, এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সেও কি রয়েছে? পার্থক্যটা রয়েছে। নিউক্লিয়াসের গঠনের যদি আমরা একটা ব্যাপার বলি, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ আবার দুই ধরনের। কোষ কয় ধরনের? দুই ধরনের। কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের গঠন কেমন হবে তার উপর বেস করে। সেটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আদিকোষ এবং আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। এবং এটার ইংলিশ টার্মটা কি হবে? একটা হচ্ছে যেটা বলা হলো আদিকোষ, এটা আমরা বলবো প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক বলবো আমরা। ওকে, আমরা একটু লিখে নিই। তাহলে যেটা আমাদের আদিকোষ সেটা হচ্ছে প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক। এবং যেটা আমাদের প্রকৃত কোষ সেটা আমরা লিখবো ইউক্যারিওটিক। কি লিখবো? ইউক্যারিওটিক। এখন এই যে আমরা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক লিখলাম, এটা আসলে মানে কি? প্রো কি, ক্যারিওটিক কি, ইউ কি, আমাদের বুঝতে হবে, রাইট? ওকে, আমরা তাহলে এখন এটাই বুঝবো যে এইগুলো কি। এখন এই যে বলা হলো প্রো, এটার অর্থ হচ্ছে ওল্ড। এটার অর্থ কি? ওল্ড, পুরনো, আদি। তাহলে আমরা লিখবো এটার অর্থ হচ্ছে ওল্ড। এবং এই যে ইউ রয়েছে, এটার অর্থ হচ্ছে ভালো, গুড। কি? ভালো অর্থাৎ গুড। এবং পরবর্তী যে ক্যারিওটিক ব্যাপারটা যে সবার ক্ষেত্রে মানে কমন আছে, ক্যারিওটিক, এটা আসলে আসে ক্যারিয়ন থেকে। কি থেকে? ক্যারিয়ন, যার অর্থ নিউক্লিয়াস। যার অর্থ কি? নিউক্লিয়াস। এই যে যার গঠনের ভিত্তিতে আমরা কথা বলছিলাম, এই নিউক্লিয়াসটাই হচ্ছে আমাদের ক্যারিয়ন, এবং ওটা থেকে আসছে কি? ক্যারিওটিক। ওকে, তাহলে আমরা কিন্তু আদিকোষ এবং প্রকৃত কোষের ইংলিশ টার্মটা এবং কেন লেখা হয়েছিল তা বুঝে নিলাম। আমরা এবার কি আসবো? এদের সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, যে আদিকোষটা কি, প্রোক্যারিওটিক সেল লেখা
এটা আমরা এখন পড়ব। এবং দেখা যাচ্ছে এখানে কিন্তু আদি কোষের ইংলিশ টার্ম ছাড়াও আরেকটা প্রতিনাম রয়েছে। এটা কি? সেটা হচ্ছে প্রাকেন্দ্রিক কোষ। এই যে কেন্দ্রিক কথাটা বলা, এটা কিন্তু কেন্দ্রিকা বা নিউক্লিয়াসকে বোঝাচ্ছে, অর্থাৎ যেসব কোষের নিউক্লিয়াসটা একটু আদি বৈশিষ্ট্য সম্পন্ন তাকে আমরা বলছি কি প্রাক কেন্দ্রিক কোষ, এবং ইংলিশে কি বলছি প্রোক্যারিওটিক সেল। আচ্ছা, এখন যেহেতু এই যে কথাটা বলা হলো, তার মানে কি হবে? আদি কোষ বা যেটা প্রাকেন্দ্রিক কোষ এবং প্রোক্যারিওটিক সেল, যেটা আমরা বলছিলাম, যেহেতু বলা হচ্ছে যে আদি বৈশিষ্ট্য সম্পন্ন হবে, অর্থাৎ কি এগুলো বেশি উন্নত না, অনুন্নত বৈশিষ্ট্য থাকবে, যা আমরা এখানে দেখতে পারবো। এখন আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে এরকম কিংডম নিয়ে পড়েছিলাম, তখন আমরা কিন্তু পড়েছিলাম যে সুপার কিংডম এবং তার মধ্যে থাকা কিংডমগুলো নিয়ে। আচ্ছা, তোমাদের কি মনে আছে মোট কয়টা কিংডম ছিল এবং মোট কয়টা সুপার কিংডম ছিল? একটু কমেন্ট করো তো। আচ্ছা, এখন কমেন্ট করা হয়ে গেলে আমরা আবার ক্লাসে চলে আসি। মেইন ব্যাপারটা হলো এমন, যখন আমরা ওখানে পড়েছিলাম সুপার কিংডম নিয়ে, তখন কিন্তু আমরা জেনেছিলাম যে কোনো সুপার কিংডমে হচ্ছে ইউক্যারিওটিক হবে, কোনটা আবার কি প্রোক্যারিওটা হবে। এখন আবার যদি আমরা এখানে ফেরত আসি, প্রোক্যারিওটিক সেল নিয়ে আমরা কথা বলছিলাম, এদের নিউক্লিয়াসটা সুগঠিত হবে না, এদের নিউক্লিয়াসটা সুগঠিত হবে না। কেমন হবে? এটা সুন্দরভাবে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত থাকবে না, এটার মধ্যে কি থাকবে? সব কিছু মানে বেরিয়ে যাবে। যেহেতু কোনো আবরণ নেই, তাহলে কিন্তু তার মধ্যে কোনো কিছু সীমাবদ্ধ থাকার কথাও না, রাইট? আচ্ছা, এরপর আমরা দেখব আদি নিউক্লিয়াস যুক্ত। কেমন? আদি নিউক্লিয়াস যুক্ত কোষও এদেরকে বলা হয়। আরেকটা নাম পাচ্ছি আমরা। এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না। কি বললাম? কোনো ধরনের পর্দা দিয়ে আবৃত থাকে না। এই পর্দাই হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন। এটা কেমন? নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, তাই নিউক্লিয় বস্তুগুলো কি হবে? ছড়িয়ে ছিটে থাকবে, এক জায়গায় থাকবে না। তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকবে। এসব কোষে খেয়াল করতে হবে লাইনটা, এসব কোষে কি থাকবে আর কি থাকবে না। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কিছুই থাকবে না। তবে তবে একটা কথা, একজন থাকবে, সেটা হচ্ছে কি রাইবোজোম। কি থাকবে? আমাদের রাইবোজোম থাকবে। কেন? এটা হচ্ছে ইউনিভার্সাল সার্বজনীন অঙ্গাণু। তাহলে আমাদের মনে রাখতে হবে এটা কি? এটা হচ্ছে ইউনিভার্সাল, এই যে আমাদের রাইবোজোম, এটা হলো ইউনিভার্সাল অঙ্গাণু বা অর্গানেলেস। আচ্ছা, যখন আমরা অঙ্গ বলি তখন কিন্তু অর্গান হয়, বাট অঙ্গাণু বললে কিন্তু অর্গান বলা যাবে না, এজন্য বানানটা খেয়াল করতে হবে। আর কি বললাম যে রাইবোজোম হলো কি সার্বজনীন অঙ্গাণু, এবং ইংলিশ টার্মটা আমি লিখে দিয়েছি, এটা কিন্তু আমাদের মাস্ট মনে রাখতে হবে। ওকে, আমরা এর পরে আসি, যেটা বলা হচ্ছিল যে রাইবোজোম থাকবে এবং বাদ বাকি কিছু থাকছে না। এরপরে কিছু উদাহরণ রয়েছে, যেমন তার আগে একটা কথা বলে নিই, ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, কেবল ডিএনএ থাকে, এবং দেখা যায় এই ডিএনএটা কিন্তু বৃত্তাকার হয়। কেমন হয়? বৃত্তাকার। ওকে, এরপর আসি উদাহরণে, নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এই ধরনের কোষে পাওয়া যায়। নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। এখন এই যে কথাটা বললাম নীলাভ সবুজ শৈবাল, এখানে আমরা কি লিখব? এখানে আমরা নস্টক লিখব। আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে এগুলো পড়েছিলাম, যদি কেউ মিস করে ফেলি কি করব? ক্লাসগুলো দেখে নিব। তাহলে আমরা একটু লিখে নিই ব্যাপারটা, যে আমাদের এটা কি ছিল? আমাদের এটা নস্টক ছিল। এই যে ব্যাপারটা, এটা ছিল নস্টক। ওকে, এখন এটার পিকচার কেমন হয় এটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখে নিয়েছিলাম, আবার আমরা কি করব? দেখে নিব। আচ্ছা, তাহলে আমরা নীলাভ সবুজ শৈবাল বুঝতে পারলাম আর ব্যাকটেরিয়া বুঝতে পারলাম। এখন নীলাভ সবুজ শৈবালকে আবার ইংলিশে বলা যায় বিজিএ। কি বলা যায়? বিজিএ, অর্থাৎ হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। কি বলা যাবে? ব্লু গ্রিন অ্যালগি। ওকে, তাহলে আমরা মোটামুটি এই আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল এবং আরেকটা কি আদি নিউক্লিয়াস যুক্ত কোষ সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম উদাহরণ সহ। তাহলে আমরা কি জানবো? আমরা এরপর জানবো যে প্রকৃত কোষটা কি। তাহলে আমরা এখন জানতে যাচ্ছি
প্রকৃত কোষ অর্থাৎ সুকেন্দ্রিক কোষ অর্থাৎ ইউক্যারিওটিক সেল নিয়ে। ওকে, তাহলে যেহেতু এটা হচ্ছে উন্নত এবং কি প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট, তাহলে কি হবে, এটার বৈশিষ্ট্য আগেরটা থেকে একদম উল্টো হবে, রাইট? আচ্ছা, তাহলে এটা কি হবে, এখানে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিয়ার যে অঙ্গাণুগুলো সেগুলো কি হবে নিউক্লিয়াসের মধ্যে সুন্দরভাবে আবৃত থাকবে মেমব্রেন দিয়ে, সাইটোপ্লাজমে ছড়িয়ে যাবে না। আবার কি আদি কোষে রাইবোজোম বাদে কোনো কিছুই ছিল না অঙ্গাণু, বাট এখানে অন্যান্য সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে, রাইবোজোমও থাকবে। এবং কি হবে, এখানে কি ক্রোমাটিন বস্তু থাকবে এবং সুগঠিত কি থাকবে, ডিএনএও থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার বইয়ে আসি। এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি, যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা দিয়ে নিউক্লিয় বস্তুগুলো পরিবেষ্টিত এবং সুগঠিত। এসব কোষে কি হবে, রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে, যেমন কি মাইটোকন্ড্রিয়া, তারপর আর কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, ক্রোমোজোমে ডিএনএ থাকবে, প্রোটিন থাকবে, হিস্টোন থাকবে এবং অন্যান্য উপাদানও থাকবে। অধিকাংশ জীবকোষই এ ধরনের হয়। তারপর কিছু উদাহরণ আমরা শিখব। এখন আমরা যে এখানে পড়লাম যে আদি কোষ এবং প্রকৃত কোষ, এই দুটো সম্পর্কে আমাদের আইডিয়া মোটামুটি ক্লিয়ার। এখন দেখা যাবে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি আরেকটা বৈশিষ্ট্যের ভিত্তিতে এই যে ভাগটা করা হচ্ছে কোষকে, সেটা কেমন, এই যে আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে কি দেহকোষ এবং আরেকটা হচ্ছে জনন কোষ। অর্থাৎ আবারও আমরা কি আরেকভাবে ভাগ করলাম, সেটা হচ্ছে কি দেহকোষ এবং জনন কোষ। এটা হচ্ছে কাজের ভিত্তিতে ভাগ করা হচ্ছে। কিসের ভিত্তিতে? কাজের ভিত্তিতে। দেহকোষের ইংলিশ টার্মটা আমরা দেখব সোমাটিক সেল এবং জনন কোষেরটা কি গ্যামেটিক সেল। আমরা কিন্তু অবশ্যই এই ইংলিশ টার্মগুলো শিখব। কি করব, শুধু শিখবই না, আমরা যখন খাতায় কোশ্চেনের অ্যান্সার করব তখন সেগুলোর উত্তরের সঙ্গে সঙ্গে আমরা ইংলিশ টার্মটাও বাংলার পাশে লিখে দিব। ওকে, যেটা সোমাটিক সেল বা দেহকোষ, সেটা হচ্ছে বহুকোষী জীবের দেহ গঠন করবে। নামেই দেহকোষ, তার মানে অবশ্যই কিসের কাজ করবে, দেহ গঠনে কাজ করবে। এবং মাইটোসিস, কেমন, মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষটা বিভাজিত হবে। এই যে মাইটোসিস টার্মটা আসলো, কি আসলো, মাইটোসিস। এই যে কোষ বিভাজন, এটা আবার কি, দেখা যাচ্ছে যে প্রক্রিয়ায় কি হবে, একটা কোষ বিভাজিত হবে এবং মাতৃকোষ থেকে অপত্য কোষে পরিণত হবে, সেটাই হচ্ছে কোষ বিভাজন পদ্ধতি। এটা নিয়ে কিন্তু আমরা পরবর্তী চ্যাপ্টারে বেশ বড় একটা আলোচনা করব, তাহলে আমাদের কি করতে হবে, সাথে থাকতে হবে। ওকে, এখন মাইটোসিস পদ্ধতিতে কি হবে, দেহকোষ বিভাজিত হবে এবং এভাবে কি ঘটবে, দেহের কিন্তু বৃদ্ধি ঘটবে। বিভিন্ন তন্ত্র এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। তাহলে এই দেহকোষের মেন কাজটা কি, একটা জীবের বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ তন্ত্র গঠন করা। ওকে, তাহলে আমরা এবার আসবো জনন কোষকে নিয়ে, যেটার ইংলিশ টার্মটা হচ্ছে গ্যামেটিক সেল। তাহলে এটার কাজটা কি হবে, এটা হচ্ছে প্রজনন এবং কি জনক্রম দেখা দিবে। তাহলে যৌন প্রজননে এটা কাজ করবে এবং কি জনক্রম দেখা যাবে। এমন জীবে জনন কোষটা কি হবে, উৎপন্ন হবে। এবং এটা কোন পদ্ধতিতে হবে, সেটা হচ্ছে মিওসিস পদ্ধতি। এটা কিন্তু কোষ বিভাজনের আরেকটা পদ্ধতি, এটা হচ্ছে মিওসিস। এই পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটবে এবং জনন কোষ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, জনন কোষ উৎপন্ন হবে। তারপর যেটা হবে, অপত্য যে জনন কোষটা রয়েছে সেখানে ক্রোমোজোম সংখ্যাটা অ্যাকচুয়ালি মাতৃকোষের তুলনায় কম হবে না বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃ জনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। কত থাকে, অর্ধেক থাকে। এটা কিন্তু কোশ্চেনে থাকে যে অর্ধেক হবে নাকি সমান হবে নাকি বৃদ্ধি হবে নাকি দ্বিগুণ হবে, এরকম অপশন থাকবে। আমাদের অ্যান্সারটা হবে অর্ধেক থাকবে। পুং এবং স্ত্রী জনন কোষ যদি মিলিত হয়, কি হয়, পুং এবং স্ত্রী জনন কোষ মিলিত হয়, তবে দেখা যাবে নতুন জীবের দেহ গঠনের সূচনা হবে। এরপরে রয়েছে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট
এই যে প্রথম কোষ পাচ্ছি আমরা, এটাকে বলা হয় জাইগোট। এটাকে কি বলা হয়? জাইগোট। তাহলে এই যে জাইগোটটা কি, এটা কিন্তু দেখা যায় 1 মার্কের জন্য চলে আসে। যে জাইগোট কি, এটা কিন্তু 1 মার্কের জন্য আসে। ওকে, এরপর একটা কথা, জাইগোট বারবার কি হয়, বিভাজনের মাধ্যমে এই জীবদেহটা আসলে গঠিত হয়। তাহলে আমরা মনে হয় এ পর্যন্ত সবাই ক্লিয়ার। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আমরা শিখলাম জীবকোষকে নিয়ে, এবং এটার দুইভাবে আমরা কি করলাম, বিভক্ত করলাম। একবার কি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, এবং একবার কি কাজের উপর ভিত্তি করে। তাহলে আশা করা যায় আমরা আজকে ক্লাসটা বুঝতে পারলাম। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।